অ্যাকোনাইট কে আমরা পাচ্ছি ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট এর মধ্যে আর পালসিটিলাকে আমরা পাচ্ছি ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড স্লো। এটা একটা খুব সুন্দর জায়গা। ২ জনই এরকম প্রেম ভালোবাসাময় সংস্পর্শ চায়, টাচড হতে চায়। কিন্তু একজন খুব দ্রুত চায়, আর একজন হচ্ছে হালকা বা ধীরে, ধীরে চায়। তাই না? তো এটাই আরকি। আর আমরা মনে হয় শেষ কথা বলতেছিলাম যে অ্যাকোনাইট পারসিভারেন্স খুব ধৈর্য ধরে আছে। ধরেন আপনার ওষুধ দিলেন, আপনি ওষুধ দেওয়ার পরে ১ বার, ২ বার, ৪ বার, ৫ বার ওষুধ দিচ্ছেন, কাজ করছে না। তার কাঙ্ক্ষিত ফল সে পাচ্ছে না। কিন্তু আপনি তাকে আশ্বস্ত করেছিলেন যে, "না, আপনি ঠিক হবেন। আপনার এই অসুখের ওষুধ আমার কাছে আছে। আপনি নিশ্চিন্তে থাকেন তো ঠিক হয়ে যাবে। এখন পাচ্ছেন না কিন্তু একটু সময় দেন। আপনি পাবেন।" আপনি যখন এইভাবে তাকে একটা অ্যাসুরেন্স দিলেন বা তাকে আশ্বস্ত করলেন, তখন কিন্তু অ্যাকোনাইট আপনার সাথেই থাকবে। এভাবে চলতেই থাকবে। সে চোখ বন্ধ করে একদম আপনাকে ফলো করছে। যেটাকে আমরা বলতেছিলাম ডেলুশন ড্রাইভিং শিপ। তাই না? আমাদের রুব্রিক্স কি আছে? ডেলুশন শিপ ড্রাইভিং। তাই না? সেই শিপ ড্রাইভিং এর মধ্যে সে থেকে যায়। তো শিপ ড্রাইভিং টা কি? শিপ ড্রাইভিং হচ্ছে ওই ভেড়ার পাল যেরকম করে যায়, সামনের ভেড়া যেদিকে যায় পরের গুলা ওইভাবেই যায়। একটুও টলবে না, একটু এদিক ওদিকে নাই। সেরকম হয়ে আপনার মধ্যে ধৈর্য নিয়ে আপনার সাথে সে থেকে যাবে। কারণ তার মাথার মধ্যে কাজ করছে এখানে তো বিপদ নাই। এখানে তো অন্য সমস্যা নাই। ডাক্তার তো বলেই দিয়েছে এরকম রোগ ভালো হয়। একটু লেগে থাকতে হবে। লেগে আছে। ডাক্তার যেভাবে ওষুধ দিচ্ছে সেভাবে সে খেয়ে যাচ্ছে। তো অ্যাকোনাইট এর ক্ষেত্রে আমরা দেখি যে লাইট ডিজায়ার ফর, হ্যাঁ? লাইট ডিজায়ার ফর রুব্রিক্স টাতে আমরা যদি যাই সেখানে আপনারা দেখবেন অ্যাকোনাইট আছে। লাইট ডিজায়ার ফর, লাইট ডিজায়ার ফর এর মধ্যে 2nd গ্রেডে অ্যাকোনাইট আছে। আমরা আ রেপার্টরিতে গেলে খুব সহজে এটা দেখতে পাই। তো লাইট ডিজায়ার ফর অ্যাকোনাইট এর কি? তার হচ্ছে খুব হালকা-ফুলকা থাকতে ইচ্ছা করে। হালকা-ফুলকা ইচ্ছার মধ্যে থাকে। সে কোন চিন্তা ছাড়াই তার জীবন কাটায় দিতে পারে। হ্যাঁ, কোন কিছু ধরেন যে মন টানলো, একটা কিছু খায় নিল, একটু ড্রিংকস ২ পেগ মেরে দিল, একটু পার্টিতে গেল, মজা করল, ফুর্তি করল, হ্যাঁ? সবকিছুই করবে, হ্যাঁ? নিষেধ আছে গরুর গোস্ত খাওয়া যাবে না, গরুর গোস্তও খেয়ে নিল। ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে যে অনেক ইয়াতে দেখা যায়, আপনি দেখবেন, আমরা পাই। অনেক সনাতন ধর্মের হিন্দু ভাইরা আছে, এই গেছে মুসলমান বন্ধুদের সাথে ঘুরতে যেয়ে একদম পার্টি করে গরুর গোস্ত খাইয়া নিলেও হবেনি। কিছু হলে তো আমার ডাক্তার আছে। মানে তার মনে হয় আমার ডাক্তার আছে। আমার যদি কিছু হয় সে আমাকে সামলায় নিবে। তাই আমি সবকিছু করতে পারি। ও কিছু হবে না। যেগুলো নিষিদ্ধ জিনিস সে করে ফেলতে পারে। এবং এটা কিন্তু সে ভয়ে করবে না। সে খুব আ মানে চেয়ারফুল ভাবে খুব আনন্দের সহকারে করবে। এবং ওগুলা করার পরেও সে খুব স্বস্তিতে থাকবে। যদি একজন নির্ভরশীল ডাক্তার খুঁজে পায়, যার উপরে নির্ভর করা যায়, যার উপরে আস্থা রাখা যায় যে আমাকে অ্যাসুরেন্স দিয়েছে এরকম ডাক্তার, সে সবসময় তার কাছেই থাকবে, পার্সিভারেন্স লেগে থাকবে। আর ওরকম চান্স পেলে এদিক ওদিক ওই যে অ্যাম মজা মজমস্তি করার জন্য যা করা থাকে, ওই যে গরুর মুখের মধ্যে গিমা লাগানো থাকে না? ওটা যদি খোলা থাকে গরু যেখানে সেখানে মুখ দেয়, ওইরকম করে ফেলবে। তবে এটা ভাবা যাবে না যে সে হচ্ছে ক্লিনজিং ওয়ালা ব্যক্তি। হ্যাঁ? সে ডাক্তারকে ক্লিনস করে থাকছে এরকমটা কিন্তু ভাবা যাবে না। তার কাছে সান্ত্বনা থাকবে মানে অ্যা একটা কি বলবো? মনের মধ্যে একটা আ বিষয় থাকবে যে দূর এটা করে নিই, ওটা করে ফেলি। হ্যাঁ? অ্যা এই করতে সে মনের মধ্যে একটা শান্তি পায়। কিন্তু সে ডাক্তারকে না। কিন্তু ডাক্তারকে সেই হচ্ছে যে আমার যদি কিছু হয়, আমার যদি প্রবলেমেটিক কিছু হয় তখন সে ওইটাকে আমাকে করবে। তখন সে আমাকে ওইটাকে ট্যাকেল দিবে। আমার টেনশনের মূল বিষয়টা হচ্ছে সেই যে এগুলা করতেছে, হ্যাঁ? প্রশান্তির জন্যই করছে। মানসিক শক্তিটা কিন্তু ডাক্তারের কাছে পাচ্ছে। যে আমার তো আছে। কিছু হলে সে ট্যাকেল দিবে। তো আরেকটা জিনিস খুব ইম্পোর্টেন্ট আপনারা এইটা চেম্বারে পাবেনই। হ্যাঁ? আমরা এটা খেয়াল করি না তাই। অ্যাকোনাইট কিন্তু বাচ্চার মাদের জন্য
একটা মেডিসিন। মানে বাচ্চার মা, বুঝছেন? প্রায় বাচ্চার মা, বাচ্চা হইছে এরকম মায়ের ক্ষেত্রে আপনি অ্যাকোনাইট দিতে পারবেন। আজ থেকে দিতে পারবেন। ডেফিনিটলি দিতে পারবেন। কেন? এটার আমি একটু ব্যাখ্যা দিচ্ছি যে কেন আপনি দিবেন মাকে। কারণ দেখবেন মানে এই শহরে লাইফে মফস্বলে কেমন জানি না। মফস্বলে আমার খুব ডিলিং আছে কিন্তু অ্যাকুইট কেস গুলো তো আমরা আসলে শহরের পেশেন্টদের বেশি পাই। আমি পার্সোনালি। আর ক্রনিক যে ইয়েগুলা আছে সেগুলা হলো বাহির থেকে আসে। হ্যাঁ? কিন্তু ধরেন যে জ্বর, সর্দি, কাশি নিয়ে এখান থেকে ৪০ কিলোমিটার দূরের যে আমার পেশেন্ট আছে তারা কিন্তু আমার কাছে অতটা আসে না। ওইভাবে হয়ও না আর আমিও এনকারেজ করি না। তো যাক, তো শহরে মাদের ক্ষেত্রে আপনি অ্যাকোনাইট পাবেন। কেন? এই মারা ডাক্তারের উপরে খুবই নির্ভরশীল থাকে। খুবই নির্ভরশীল থাকে বিশেষ করে তার বাচ্চা যখন অসুস্থ হয়। তার আদরের সন্তানটা যখন অসুস্থ হয়ে পড়ে, এই প্রেক্ষাপটে সে মায়ের উপরে খুবই বেশি মানে ডাক্তারের প্রতি সে মা খুব বেশি নির্ভরশীল থাকে। শিশুর দেখা যাচ্ছে কিছু হচ্ছে, কিছু হতে না হতেই মা আতঙ্কিত হয়ে পড়ে। পড়ে কিনা? আছে না এরকম মা? হ্যাঁ স্যার। একদম একটু কিছু হলো, আতঙ্কিত হয়ে যাচ্ছে। আমাদের শামসুজ্জোহা ভাই আছেন না? হ্যাঁ, আছেন। দেখবেন এইরকম মা ইয়ে কিন্তু খুব বেশি পাওয়া যায়। একটু কিছু হইছে আতঙ্কগ্রস্ত হয়েছে। তো অনেক পাওয়া যায় স্যার। প্রচুর। এই আমি এখন যে ক্রাইটেরিয়া গুলো বলব এগুলা যদি মিলে যায় তাহলে ওই মায়ের ক্ষেত্রে কোন প্রবলেম এর ক্ষেত্রে অ্যাকোনাইট দেওয়া যাবে। তো দেখেন আমরা ফিজিক্যাল লেভেলে যখন অ্যাকোনাইট কে দেখেছি মানে ক্লাসিক্যাল ভাবে আমরা যখন অ্যাকোনাইট কে দেখেছি, ক্লাসিক্যালি অ্যাকোনাইট কে কেন দেওয়া হয়? আমরা কলেজে আমরা ফার্স্ট ইয়ারে অ্যাকোনাইট কি আমাদের ফার্স্ট ইয়ারের মেডিসিন, তাই না? ফার্স্ট ইয়ারে আমাদের কি শেখানো হয়েছিল? অ্যাকুইট ইনফ্লামেশন। অ্যাকুইট মানে ভয়াবহ প্রদাহ শুরু হয়ে গেল। তাই না? চূড়ান্ত রোগের চূড়ান্ত হয়ে গেছে। তীব্র হয়ে গেছে। অ্যাকুইট মানে তো তাই না? তীব্রতা বা এই লেভেলের। আমরা কি শিখেছি? অ্যাকুইট ইনফ্লামেশন, তারপরে দেখা যাচ্ছে প্যানিক হয়ে যায়, মরে যাবো, তাই না? সামনেই মৃত্যু, মৃত্যুর পূর্বাভাস যেটাকে আমরা কি বলি? ডেথ, প্রেজেন্টমেন্ট অফ ডেথ। হ্যাঁ? সামনেই মৃত্যু আসছে। তার কাছে মনে হয় যে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি আর বেঁচে থাকবো না। আমার আর এই ধরনীর বুকে আমার আর নিঃশ্বাস বইবে না। এখন আর আমার কিছু করার নাই। হ্যাঁ? এগুলো কিন্তু আমরা ক্লাসিক্যালি শিখেছি। আর এরকম পরিস্থিতি থেকে সে দ্রুত বের হয়ে যায়। এগুলো একটা আতঙ্ক নিয়ে, আতঙ্ক প্রত্যেকটা ডাক্তার, ক্লাসিক্যাল ডাক্তাররা বলে যে চোখে মুখে আতঙ্কের একটা ভয় থাকে। এই আতঙ্ক মানে আপনার কাছে কেন আসছে? যে আমি তো মরেই যাচ্ছি আমাকে বাঁচান। তাই না? দ্রুত ঐরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাই। তো যাক, আমরা আলোচনা করি যে একদম টিপিক্যাল মা, একদম আঁটপুর আমাদের শহরের মায়ের কথাই বলি। একজন মা মনে করেন যে তার বিশেষ করে যার ফার্স্ট বেবি হয়, ১ম সন্তান হয়েছে এরকম মায়ের কথা চিন্তা করেন। এই বাচ্চার যদি কিছু হয় সাথে সে আতঙ্কিত হয়ে পড়বে। প্যানিক হয়ে পড়বে। আরে আমার বাচ্চার তো জ্বর হয়ে গেছে। খুব বেশি জ্বর, আরে বাপরে বাপ! এত জ্বর, খুব বেশি জ্বর। তো আপনি শোনেন জ্বরের রোগী যদি আসে, আপনার ফার্স্ট কোয়েশ্চেন কি হবে? কি হওয়া উচিত? বলেন দেখি? কত জ্বর স্যার? হ্যাঁ, এই প্রশ্নটা করবেন। এটা যাতে শিখায় দিতে না হয়। কত জ্বর? হ্যাঁ, এই শহরের মারাও থার্মোমিটার দিয়ে দেখে না। আতঙ্কগ্রস্ত হয়েছে থার্মোমিটার দিয়ে দেখবে কখন? এই খুব জ্বর, ওরে বাপরে! পুড়ে যাচ্ছে। কত জ্বর? থার্মোমিটারে কত দেখছেন? বলে ৯৯.৫ ডিগ্রি। ৯৯.৫ জ্বর হলো নাকি? তো সামান্য জ্বর। কিন্তু এই ৯৯.৫ ৯৯ এরও দরকার নাই। ৯৮.৫ হইছে কথার কথা। ৯৮.৭ হইছে। আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। নরমাল টেম্পারেচার কত? বডি টেম্পারেচার? সাধারণ তাপমাত্রা? ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট। ৯৮.৪ অথচ ৯৮.৭ হইছে কথার কথা। এখন ডিজিটাল অ্যা ইয়েগুলা তো ওইভাবে পয়েন্ট দেখায়। অথবা ধরেন ৯৯ হইছে। এই সামান্য জ্বর, এই সামান্য জ্বরে মা প্যানিক হয়ে গেছে। এটা তো জ্বরের কথা বললাম। যেকোনো কিচ্ছু হইছে, একদম হাঁচি দিয়েছে বাস প্যানিক হয়ে গেছে। এর নাকটা কিরকম ইয়ে হয়ে গেছে দেখেন। এই চোখটা কিরকম বসা লাগছে। ছোটখাটো বিষয় নিয়ে প্যানিক হয়ে যাবে। আর এ সময়
ওই সময় সে তার চাহিদা হলো যে এখনই আমার ডাক্তার প্রয়োজন। ডাক্তার এখনই তাকে দেখুক। ডাক্তার এখানে দেখুক, পারলে ডাক্তারকে ধরে নিয়ে এসে দেখাবো। অ্যাকোনাইট মা। এই অ্যাকোনাইট মা টাইম দেখবে না। তার বাচ্চার এরকম হলে দিন-রাত কিচ্ছু দেখবে না। সে আপনার ব্যস্ততা বুঝবে না। জি, বারি ভাই বলেন। এখানে তো দেখা যাচ্ছে যে এখন একটা বাচ্চার মা ক্যারিড ডিজাইর টু বি ক্যারিড ফার্স্ট। হ্যাঁ, আমি তো মাকে এখন বুঝাচ্ছি। তো বাচ্চার ওষুধ না দিয়ে বাচ্চার মাকে দেওয়া দরকার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি মাটাকে চিনাচ্ছি। বাচ্চাকে তো এরকম করে বানায় ফেললো, এটা তো বলেছিলাম, আপনি তো ক্লাস করেছেন। ক্যালকিরা কার্ভ বানায় ফেলতেছে, তাই না? ব্যারেটা কার্ভ বানায় ফেলছে, সাইলেশিয়া বানায় ফেলতেছে এই মা। এই অ্যাকোনাইট মাই বানায় ফেলতেছে। আমরা তো ওই প্রিভিয়াসলি আলোচনা করেছিলাম। আমরা মাকে নিয়ে আলোচনা করছি। মা পেশেন্টটা আপনার কাছে তো আসবে কখনো না কখনো। তখন আপনার জন্য অ্যাকোনাইট কিভাবে রেডি হয়ে থাকতেছে। তো সে দিন দেখবে না, রাত দেখবে না, আপনার ব্যস্ততা বুঝবে না। সকাল ভোরবেলা আমি ঘুমাই ধরেন যে ফজরের নামাজ পড়ে, হ্যাঁ? তো ফজরের নামাজ পড়ে ঘুমায়ে কেউ যদি ৬ টার সময় ফোন দেয় তাহলে কেমন লাগবে চিন্তা করেন। ৬ টার সময় আপনাকে ফোন দিবে। শুক্রবার আমরা ধরেন সারা সপ্তাহ ধরে প্রচন্ড পরিশ্রম করি, তাই না? সবাই করেন, বাড়ি ভাইও করেন। কে করেন না এখানে? হ্যাঁ, যারা স্টুডেন্ট তারাও করেন। আমাদের তো করতে হয়। এইখানে ছুটতে হয়, ওখানে ছুটতে হয়, কলেজ, চেম্বার, এটা ওটা করা। শুক্রবারে আমরা কি করি একটু রিল্যাক্স এর জন্য দিনটা রাখি। আল্লাহ ৭ টা দিন দিয়েছে ৭ দিনই পরিশ্রমের জন্য না, না? একটা দিন একটু রিল্যাক্স করতে হয়। গভর্নমেন্ট কিন্তু ওটা বুঝিয়েই দিয়েছে। কিন্তু এই মা যদি শুক্রবার সকালও যদি হয়, তবুও সে ডাক্তারকে খুব anxiety র সাথে বলবে, "ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার বাচ্চার খুব জ্বর আসছে। আপনি কি এখনই দেখবেন? একটু আসেন না, একটু চেম্বারটা খোলেন না।" আর না হলে বলবে যে, "এখন আমি ওকে কি দিব? কি দেওয়া যায়? একটু বলে দেন না প্লিজ কি করা যায়?" তো আপনি এখন যদি তাকে একটু সান্ত্বনা দেন, একটু কথা বলেন, আপনি তাকে কোন ওষুধের কথাই বললেন না। একটু আপনি বলেন, "আপা টেনশন করেন না।" যেভাবে বলেন, আপা বলেন, বোন বলেন, খালা বলেন, যাই বলেন। আপনার বাচ্চার কিচ্ছু হবে না। হ্যাঁ? আমাকে ২ টা ঘন্টা পরে আবার ফোন দিয়েন। হ্যাঁ? তখন কথা হবে। আপনি একটু জাস্ট এই হালকা করে একটু মাথাটা টিপে দেন। আপনার মতন করে আপনি বললেন, "এটা করেন।" একটা ডিম খাওয়ায় দেন। এই ২ ঘন্টা বা ৩ ঘন্টা পরে আপনি ঘুম থেকেই বলতেছেন, "একটু আমাকে ফোন দেন।" বা পরে ফোন দেন বা আপনি কালকে একটু কষ্ট করে আসেন। একটু সান্ত্বনা দেওয়ার মতন করে আপনি তাকে বললেন। শনিবার পর্যন্ত আমি তো শুক্রবার বন্ধ রাখি। কারণ আমি বললাম মনে করেন যে, "আপা একটু ডিম-টিম খাওয়ান, হ্যাঁ? এই ৯৮, ৯৯ জ্বর ওরকম কিছু না। এটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনি ডিম খাওয়ান, ২ টা ডিম খাওয়ান।" হ্যাঁ? আর বাহিরেও তো খেলাধুলা করতে দিন না। বাসায় থাক। আপনি দেখেন আমি তো আছি। যদি বেড়ে যায় আমাকে আবার ফোন দিয়েন। কিন্তু আমার ইয়ে হলো যে আপনি কালকে আসেন। কাল পর্যন্ত কিচ্ছু হবে না। আপনি নিশ্চিন্তে থাকেন। আপনি তাকে শনিবার পর্যন্ত তাকে সান্ত্বনা দিলেন, আশ্বাস দিয়ে দেন। জ্বর কিন্তু ওই ৯৫.৫ ই আছে ধরেন। আপনি তাকে বললেন এটা তেমন কিছু না। আপনি শুধু তাকে একটু আরাম করতে দেন। একটু ধরে, ধরে খাবার দেন, ২ টা ডিম দেন। যদি টেম্পারেচার বাড়ে শরীরে একটু জলপট্টি দিয়ে দেন। এতটুকু সান্ত্বনা যদি আপনি দিয়ে দেন, তাহলে দেখবেন এই মহিলা ২৪ ঘন্টা কাটিয়ে দিবে। ৯৯.৫ জ্বর। ঠিক আছে? এই অবস্থায় সে শুধু চায় যে ডাক্তার তার সাথে একটু কথা বলুক। এমন একটা শব্দ বলুক, এমন কিছু সেন্টেন্স বলুক, এমন কিছু ওয়ার্ড বলুক যাতে তার শান্তি হয়। স্বস্তি যাতে আসে। হ্যাঁ, এই এই ৯৯.৫ ডিগ্রি জ্বর কোন ক্ষতি করবে না। এটা ক্ষতিকর কিছু না বা এটা ক্ষতিকর হবে না। ভবিষ্যতে এটা খারাপ কিছু হবে না। তখন সে সময়টা কাটায় দিবে। আমাদের সুন্দর রুব্রিক্স আছে আমি পরে বলতেছি। সে সময়টা কাটায় দিবে। তখন তার মন থেকে মৃত্যু ভয় চলে যাবে। এই এই যে এত প্যানিক হওয়ার কারণ যে আমার বাচ্চা শেষমেশ আমার মরে-টরে যায় কিনা। এই প্যানিকটা চলে যাবে। তাহলে একদিকে হলো anxiety অন্যদিকে এই যে আপনি একটু মা, বোন, আপা বলে একটু কেয়ারসিং করলেন। এই কেয়ারসিং, এই কেয়ারসিং এ সে সান্ত্বনা পায়। তখন ১ম এ যখন ফোন করেছিল তখন তার স্টেটটা কি ছিল?
আপনি একটু আসতে পারবেন না ডাক্তার সাহেব? হ্যাঁ, কি দেওয়া যায়, কি করা যায়, হ্যান-ত্যান। এটা কি ছিল? ১ম স্টেটটা কি ছিল? তার মেন্টালিটি রেস্টলেস। না, রেস্টলেস না। তখন ছিল ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। সে তো আমার কাছে কিছু করতে চাচ্ছে, ক্যারিড হতে চাচ্ছে। একটা ওষুধ দিবেন না? একটা কিছু বলে দিবেন না? এই যে আপনি যখন তাকে কেয়ারসিং করলেন, আপনি যখন কেয়ারসিং দিলেন, তখন সে আচ্ছা ঠিক আছে ২৪ ঘন্টা পাঠায় দিল। তখন সে ইনডিফারেন্স স্টেট এ চলে গেল। আমি কি বুঝাতে পারলাম? ফার্স্টে যখন সে আপনাকে ফোন দিল, সে চাচ্ছিল আপনি তাকে বাহিত করে খুব দ্রুত বাহিত করে একটা জায়গায় নিয়ে যান। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। এবার আপনি যখন বললেন, "আরে আপু আপনি এত টেনশন করছেন কেন? আমি তো আছি। আমি তো মরে যাইনি। আমি তো আছি। আপনি ডিম খাওয়ান। আপনি একটু জলপট্টি দিয়ে দেন। যদি না কমে আমাকে ৩ ঘন্টা পরে ফোন দিয়েন। আর না হলে একটু দেখেন কিচ্ছু হবে না। কালকে সকালে ১১ টার সময় আমি আপনার জন্য আসবো। এসে আমি আপনাকে আগে আপনার বাচ্চাকে দেখে দিব।" আপনি বলছেন ডাক্তার সাহেব কিছু হবে না? হ্যাঁ, আপনি একটু করেন না। না করলে আমাকে বলেন ৩ ঘন্টা পরে আবার ফোন দিয়েন। এই যে আপনি কেয়ারসিং করলেন তাকে, এই যে এই কেয়ারসিং তাকে সান্ত্বনা দিল। তখন সে ওই ক্যারিড ডিজায়ার টু ক্যারিড ফাস্ট যে ইয়েটা ছিল, সেখান থেকে সে ইনডিফারেন্স স্টেট এ চলে যাবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। দেখবেন যে আর ফোনই দিবে না। ওই পর্যন্ত থেকে যাবে। ঠিক আছে। এখন আর সমস্যা নাই। হ্যাঁ, এটা নিয়ে কোন টেনশন না। তখন সে বলবে যে, ডাক্তার কালকে যেতে বলছে, তাহলে কালকেই যাব।" তখন বাচ্চার সর্দি হোক, কাশি হোক, যাই হোক না কেন। কারণ ডাক্তার তো বলে দিয়েছে কিছু হবে না। তখন সে একদম বিন্দাস হয়ে গেল। সে একদম কেয়ার ফ্রি হয়ে গেল। মাস্তওয়ালা অ্যাটিটিউড তার মধ্যে চলে আসলো। এটা একটা চমৎকার মানে কি বলবো? এক ধরনের চেঞ্জেবল স্টেট মনোভাব আমরা কিন্তু এখন এটার মধ্যে পাই। কোন জায়গা থেকে, কোন anxiety থেকে, কোন ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট থেকে সে ইনডিফারেন্স স্টেট এ চলে যাচ্ছে। যেমনটা আমরা আগে জেনে এসেছি অ্যাকোনাইটের একই টুইস্টেড অথাররা আমাদের বড়, বড় অথার কি বলেছেন? যাই কিছু ঘটুক না কেন অ্যাকিউট প্যানিক ঘটুক, যাই ঘটুক একটু ইনফ্লামেশন ঘটুক, ১ম ওষুধ অ্যাকোনাইট চিন্তা করতে বলেছে, তাই না? আমরা দেখেছি অনেকে এরকম অন্ধভাবে বলে গেছে। তো তারা তো একটু উ মানে ব্যাপকতা দেখা গেলেও বা একটু দেখা যাচ্ছে যে রোগ দেখা গেল, হ্যাঁ? তারা মনে করতেছিল যে অ্যাকোনাইট দিয়ে দিতে হবে। হ্যাঁ, রোগের ১ম অবস্থায় অ্যাকোনাইট দিতে হবে। কিন্তু কখন বা কোন স্টেটে দিতে হবে সেটাও কিন্তু তারা বলে গেছে। আমরা হয়তো ওই ১ম এর অংশটা শুনেছি, পরের অংশগুলাকে দিইনি। যখন এইরকম পেশেন্টের মানে তারা দেখতে পাচ্ছে আমার সামনেই তো মৃত্যু। প্যানিক হয়ে পড়তেছে। এই অবস্থায় ঠিক আছে। কিন্তু আপনার জ্বর চলে আসলো প্যানিক নেই এ নাই আপনি অ্যাকোনাইট দিয়ে দিচ্ছেন। ডেফিনিটলি সেটা হবে না। তো আমাদের একজন ডাক্তার সাহেব আছেন, স্টিল নাও আছেন। তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। মানে একদম ধরেন যে ভায়োলেন্ট অবস্থা। রোগের একদম ভায়োলেন্ট অবস্থা। কোন কিছুতেই আর কোন কিছু হচ্ছে না। তখন এই রাত্রে সে বলতেছে যে, "আমার মনে হচ্ছে আমি একটু মরেই যাবো। ঠিক আছে অ্যাকোনাইট দাও।" রাত ২ টার সময় এই ডাক্তার সাহেব অ্যাকোনাইট খেতে চাচ্ছে। না অ্যালোপ্যাথি খাচ্ছিল কিন্তু তার সমস্যা ইয়ের জন্য। তখন বলছে, "না এগুলা কিছু না তুমি অ্যাকোনাইট দাও।" রাত ২ টার সময় তার অ্যাকোনাইট মনে হইছে। তার মনে হয়েছে হোমিও না খেলে আমি আর বাঁচব না। তাহলে এমন অবস্থায় তথা রোগের শেষ পর্যায়ে হোক, আর যেকোনো রোগের অ্যাকুট স্টেট হোক, যখন সে চাইবে যে আমি শুধু ওষুধটা পেলেই ভালো হয়ে যাব, আপনি তাকে তখন অ্যাকোনাইট দেন। ধরেন অ্যাকোনাইট যদি নাও আপনি হাতের কাছে পান, আপনি তাকে অবশ্যই সান্ত্বনা দিবেন। সে ওই ওষুধেই কুল ডাউন হয়ে যাবে। অ্যাকোনাইট রোগী হলে সে ওই সান্ত্বনাতেই কুল ডাউন হয়ে যাবে। আপনি তাকে কনফিডেন্ট দেখাবেন। তাকে বলেন, "এই রে আমাকে ১ টা ঘন্টা সময় দেন। দেখেন আপনি একদম সুস্থ হয়ে যাবেন। এইটা করেন। ওষুধ নাই তো আপনার কাছে, অ্যাকুনাইট নাই। আপনি খালি বললেন যে, এই হচ্ছে তো মাথা একটু এরকম, এরকম করে ঘুরান বা এরকম করে চেপে ধরেন।" একটা কিছু বলে দিবেন। মানে সে বুঝলো যে কিছু একটা করতে বললেন। আপনি তার জিনিসটা কেয়ার নিয়ে দেখলেন। আপনি তারটা গুরুত্ব দিয়ে দেখে তাকে একটা সাজেশন দিলেন। এই সাজেশন দেন, সেও বুঝবে যে না আমার কেয়ার করা একজন আছে। সে আমাকে বলেছে এরকমটা করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো ১ম অবস্থায় কিন্তু সে রেস্টলেসনেস। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। হ্যাঁ, অ্যাকোনাইট কিন্তু খুব রেস্টলেসনেস থাকে। এই আর্সেনিকের মতন রেস্টলেসনেস বিষয় আমরা কিন্তু অ্যাকোনাইট এর মধ্যে পাই। আপনারা খুব সুন্দরভাবে দেখবেন যে অ্যাকোনাইট
রেস্টলেসনেস, আর্সেনিক ওরকমই মনে হবে। এখনই লাগবে, এই ওষুধ আন রে ভাই, ও আমার ওগুলাতে হবে না, তুই হোমিও নিয়ে আয়। হ্যাঁ, এরকম ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট, তার সাথে রেস্টলেসনেস এর বিষয় থাকবে না। কিন্তু আর্সেনিকের মধ্যে কি হয় জানেন? আর্সেনিক খুব ফাস্টিডিয়াস আমরা দেখেছি, তাই না? আপনি যদি আপনার হৃদয়টা, আপনার হার্ট কেটে বাহির করে যদি তাকে কুচি, কুচি করে কেটে সুন্দর করে মসলা দিয়ে তাকে খাওয়ায় দেন, তাও বলবে যে, "এই লবণ কম দিয়েছিস।" আর্সেনিক হচ্ছে এরকম ফাস্টিডিয়াস। রেস্ট ক্যান নট রেস্ট when things are not in proper place। আমাদের রুব্রিক্স আছে না? তার জিনিস যতক্ষণ পর্যন্ত প্রপার জায়গায় না থাকবে, ততক্ষণ পর্যন্ত আর্সেনিক শান্ত হবে না। কিন্তু আর্সেনিকের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আর্সেনিক হলো খুব ক্যালকুলেটিভ, খুবই ক্যালকুলেটিভ, এরা হিসাবী এবং প্রত্যেকটা জিনিস অবজেক্ট দিয়ে বিচার করে। অবজেক্টিভ রিজনেবল এর মধ্যে আমরা কিন্তু আর্সেনিককে পাই। এজন্য সে নিজে থেকেই চিন্তা করবে। আর অ্যাকোনাইট কি? অ্যাকোনাইট হচ্ছে শিপ ড্রাইভিং এ চলে যাবে। শিপ ড্রাইভিং এর ব্যাখ্যা তো বলেছি গতদিন। সে নিজে চিন্তা করবে না। হ্যাঁ, ডাক্তার বলেছে। ডাক্তার বলেছে কোন সমস্যা নেই, তো সমস্যা নাই। বলছে যে একটু এখানে এরকম করে ঘষেন, সব ঠিক হয়ে যাবে। সে এরকম করে ঘষা ঠিক আছে। আরে ডাক্তার বলছে তো সবকিছু ঠিক হয়ে আছে। সবকিছু ঠিক হয়ে যাবে। ডাক্তার তো বলছে যে আমি তো আছি, আপনি তো টেনশন করছেন কেন? আমি সব দেখব। এই যে ডাক্তার এইটুক কথা বলল, সে ডাক্তারের কথা মেনে নিল এবং নিজেকে একদম শিপ ড্রাইভিং এর মতন, ওই যে সেদিন ভিডিও দেখালাম, শিপগুলা মানে ভেড়াগুলা যেভাবে গোল, গোল করে ঘুরতেছিল, ঐরকম হয়ে গোল, গোল করে সে নিজেকে শিপ ড্রাইভিং এ নিয়ে যাবে। সে কি বলে নিজেকে শান্ত রাখে? সে নিজেকে শান্ত না, 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 উনি তো বলেছেন। ডাক্তার সাহেব বলেছেন যে ১ টা ঘন্টা কাটান, এইভাবে করেন, ঠিক হয়ে যাবে। সে ১ টা ঘন্টাও কাটিয়ে দিতে পারবে ডাক্তারের কথায়, ১ দিনও কাটিয়ে দিতে পারবে, ১ সপ্তাহ কাটিয়ে দিতে পারবে, ১ মাসও কাটিয়ে দিতে পারবে। ডাক্তার তো ডাক্তার তো বলেছে ওইভাবেই যেতে হবে। তো অ্যাকোনাইট পার্সিভারেন্স, পার্সিভার করবে, সে তার কষ্টকে সহ্য করবে, সে নিজেকে টেনে ডাক্তারের কথা মতো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সে এইভাবে নিজেকে টানিয়ে মানে এমন ভাবে সে নিজেকে টানিয়ে নিয়ে যাবে। কেন? ওই যে একটা লাইট পেয়েছে ডাক্তারের কাছ থেকে। ওই লাইটটা কি? ডাক্তার যে লাইটটা দিয়েছে সেটা হলো তার মধ্যে একটা হোপ তৈরি করে ফেলেছে, তাকে হোপফুল বানায় ফেলছে। তাই আমাদের রোগীদের জন্য ডাক্তার হলো অ্যাকোনাইটের কাছে একটা লাইট হাউস, একটা হোপের আধার হয়ে থাকে। ঠিক আছে? আপনারা কি বুঝতে পারছেন? তো এরকম সময়ে এই অ্যাকুইটি স্টেটে বা এই প্যানিক স্টেটে যখন অ্যাকোনাইট আপনার কাছে আসে, তখন আপনার অ্যাটিটিউড তাহলে কিরকম হতে হবে বুঝতে পারলেন? কিন্তু আমাদের অনেকেরই আছে, আমরা আমাদের নিজের অ্যাটিটিউডটাকে ধরে রাখতে পারি না। দেখবেন আপনি অনেক রুগীকে হারায় ফেলছেন। আজকে এটাও একটা শিক্ষা। আপনি কি করে রুগী হারান, আপনার চেম্বার থেকে রুগী হারান। আমি অনেক রুগী হারাইছি ডিউ টু আরেকজনের কারণে। আমি যদিও মানে আমার অ্যাটিটিউড কখনোই, আমার টেম্পারমেন্ট কখনোই আমি ডাউন করি না। যাই হোক, ঠিক আছে? তো অনেকেই হারায় ফেলতে পারেন আপনার অ্যাটিটিউড এর কারণে। আপনি অনেক মা পেশেন্টকে মানে রুগী হিসেবে মা, বাচ্চার মাকে আপনি হারায় ফেলবেন। ওই মাকে হারালে আপনি পুরা পরিবারকে আপনার পেশেন্ট থেকে হারায় ফেলবেন। আপনি হিসাব করে দেখেন। কারণ কি? কেন হারাবেন? সেই মা আসলে কি করে? ধরেন একটু আগেই বললাম, বাচ্চার মা, বাচ্চার কিছু হয়েছে, মা প্যানিক হয়ে গেছে। তো আপনি হয়তো জানেন, মায়ের এই অ্যাটিটিউড দেখে আপনি আইডিয়া করে নিলেন যে মা হলো অ্যাকোনাইট। কিন্তু ধরেন শুক্রবার আপনি ব্যস্ত, নানান কাজে ব্যস্ত। ধরেন আমি ব্যস্ত, নানান কাজে ব্যস্ত আছি। আর রুগী হলো নাছোড়বান্দা। না ডাক্তার সাহেব, আপনি এখনই বলুন আমার বাচ্চার কি হয়েছে? এখনই আপনি আমাকে বলেন কি করতে হবে? আমি কি দিব? নাহলে বলেন আমি বাজার থেকে ওষুধ নিয়ে আসবো। বারবার প্যানর, প্যানর করছে, আপনার মেজাজ গেছে খারাপ হয়ে। তা আপনি বললেন যে আপনি কি কিছু বুঝতে পারছেন না, আমি ব্যস্ত আছি। আমি এখন আপনার সাথে কথা বলতে পারছি না। হ্যাঁ? আপনি আমার সাথে ফোনে আর কথা বললেন না। আগামীকালকে আসেন, তখন কথা হবে। আপনি একটু রূঢ় ভাবে হয়তো কথাটা বললেন। আপনার কিন্তু কাজ শেষ। আমি বুঝাতে পারলাম?
একটু বাঁকা টোনে আপনি মায়ের সাথে কথা বলেন। বিরক্তি নেই। এই যে সে যে কার্সড হতে ক্যারি ডিজায়ার টু বি কেয়ার অ্যান্ড কার্সড, এই কেয়ার অ্যান্ড কার্সডটা আপনি কার্সিং টাকে যদি একটু ডিসকাস্ট করে ফেললেন, জাস্ট একটু রূঢ় ভাবে কথা বললেন, কাজ শেষ। সে এতটুকুতেই আহত হয়ে যাবে। বা কট করে আপনি ফোন কেটে দিলেন। আচ্ছা রাখি, পরে কথা হবে। কেটে দিলেন। সাথে, সাথে তার মধ্যে কি হবে জানেন? এলিমেন্ট ফ্রম ইন্ডিগনেশন চলে আসবে। সাথে, সাথে উইদিন সেকেন্ড আপ ওই মায়ের মধ্যে, ওই পারসনের মধ্যে এলিমেন্ট ফ্রম ইন্ডিগনেশন হয়ে যাবে। আপনাকে তার সাথে সঠিকভাবে কথা বলতে হবে। অন্যথায় সে সোজাসুজি ডেথ এর দিকে চলে যাবে। ডেথ মানে কি? হোয়াট ইস ডেথ? ডেথ এর তো আমরা মানে জানি যে জীবন চলে গেল তাই না। আপনার সম্পর্ক ডেথ হয়ে যাবে। আপনার সাথে তার সম্পর্ক শেষ। সুতরাং আপনাকে অ্যাকোনাইট পেশেন্ট এর ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। অ্যাকোনাইট কে হারানো চলবে না। একটু খালি ইয়ে দেন, আপনাকে ওষুধও দেওয়া লাগবে না। হাজার, হাজার টাকা আপনাকে দিয়ে যাবে। আপনাকে তাকে কাছে রাখতে হবে। আপনি জানেন যে সে অ্যাকোনাইট, তাহলে সে এতটাই সেনসিটিভ, তাহলে আপনাকে সঠিক তরিকায়, সঠিক ঢঙে তার সাথে মোকাবেলা করতে হবে। নাহলে সে আপনার কাছে আসবে না, আপনার বাচ্চাকেও দেখাবে না, নিজে তো দেখাবেই না, পরিবারের লোকজনকেও আপনার কাছে আসতে দিবে না। এইটা খুব সুন্দর করে নোট করে রেখেন। অ্যাকোনাইটের আরেকটা ফ্যাসেট পাওয়া যায়। আরেকটা খুব কমন ফ্যাসেট, মানে এই প্রেজেন্টেশনটা আপনার চেম্বারে আপনি পাবেন। এই পেশেন্ট খুবই, খুবই, খুবই কমিউনিকেটিভ থাকে। যখন সে তার কথাগুলা বলে, আমি গতদিন কমিউনিকেটিভ নিয়ে এগুলো তো ব্যাখ্যা করেছিলাম, তাই না? এক্সপানসিভ, কমিউনিকেটিভ এগুলো পার্থক্যগুলো করেছিলাম গত ক্লাসে। আমার মনে হয় আপনারা নোট করে নিয়েছেন। এগুলো কিন্তু কোনো বইয়ে পাবেন না। এগুলা আপনাকে আমরা কি অভিজ্ঞতার আলোকে দিয়েছি না? এগুলা আপনাদেরকে লিখে রাখতে হবে। মাঝে মধ্যে দেখবেন, পড়বেন, দেখবেন মাথার মধ্যে সব ঢুকে গেছে। তো এই পেশেন্ট অ্যাকোনাইট সে যখন তার কথা বলে, যখন সে মনে করে যে আমি যেটা বললাম এটা আমার সামনের জন বুঝতে পারছে না, তখন সে বোঝানোর জন্য যত ধরনের ঢং নেওয়া দরকার, যত ধরনের জেস্চার করা দরকার, যা, যা করা দরকার সে কিন্তু করবে। যেমন আমি একটা কেসের বলি, একটা ক্যান্সারের পেশেন্ট আসছিলেন। তিনি এখন কিন্তু অনেক সুস্থ। তার ল্যারিংস এর ক্যান্সার ছিল ১ম লেভেলে। তো গ্রামের মানুষ, হ্যাঁ? খুব মানে সাদাসিধা টাইপেরই। তো তিনি আমাকে ফোনে কথা বলতেছিলেন। তখন তার গলাতে মনে হচ্ছে আওয়াজ মানে খ্যাস, খ্যাস করে কেমন যেন একটা আওয়াজ আসতেছিল। হ্যাঁ? এবং গলায় খুব ব্যথা হচ্ছিল। তো তিনি বলছিলেন যে, আমি আর কোন চিকিৎসা চাই না। হ্যাঁ? আমি আর কোন চিকিৎসা চাই না, কিছু না। এখন ছেলেকে পাঠায় দিচ্ছি। আপনি যদি কিছু দিতে চান দেন। আমি আর কোন ডাক্তারের কাছে যাব না। আমি আর পারছি না। অনেক কিছু করছে। তো তার ছেলেকে যখন জিজ্ঞাসা করা হলো যে, তিনি কি করেন? এখন কি করছেন? এই যে যন্ত্রণা, ব্যথা বা এই যে ক্যান্সার রিলেটেড যে প্রবলেম গুলো আছে এটা নিয়ে কি? তখন ছেলে বলতেছে যে, তিনি সারারাত ধরে ব্যথায় কাতরায়। হুম, হুম করতে থাকে, হ্যাঁ? আর বারবার বলতে থাকে যে, "আমার গলায় ব্যথা করছে, আমার গলায় ব্যথা, আমাকে কিছু এনে দাও, আমাকে এটা দাও, ওটা দাও।" হ্যাঁ? আমাকে কোনো নাহলে ব্যথা ইনজেকশন দাও। আমাকে ইনজেকশন এনে বারবার বলে। ছেলে বলতেছে যে, "আমাকে ইনজেকশন করো, ইনজেকশন করো। আমাকে সুই দাও, কিছু দাও। যাতে আমি বিশ্রাম নিতে পারি, আমি শান্তিতে ঘুমাতে পারি।" এগুলা বলতে থাকে। তিনি এই কথাগুলা বাড়ির সবাইকে ডেকে, ডেকে বলে। যে তার কাছে আসে তাকেই বলে যে, "আমার গলা ব্যথা, আমার গলা থেকে আওয়াজ বের হচ্ছে না।" মানে তিনি বোঝাতে চেষ্টা করেন এবং দেখায়। আমার গলা থেকে কথা বাড়াচ্ছে না। দেখুন আমার আওয়াজ কেমন হয়ে গেছে, গলা ব্যথা করছে, গলা ইয়ে হচ্ছে না। এবং হাত দিয়ে ইশারা করে, করে দেখায় যে গলাটা এরকম হয়ে যাচ্ছে, এই যাচ্ছে। তো সে সবার সাথে কমিউনিকেট করবে। ধরে, ধরে রাস্তা দিয়ে কেউ যাচ্ছে তাকেও এই একই কথা। হ্যাঁ? তো আবার দেখা যাচ্ছে উনার ছেলে-মেয়ে বাইরে আছে যারা, হ্যাঁ? মেয়ের বিয়ে দিয়েছে। তাদের ওই ফোন দিয়ে জানাবে, একে জানাবে, ওকে জানাবে যে আমার সাথে এই হচ্ছে, এটা হচ্ছে। তো
সে যা করছে এটা কি? সে বেসিক্যালি সবার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে। এরকমটা করে সে স্বস্তি পায়। এখন সামনের জন যদি বলে, "আরে আপনার তো কিছু হবে না। আরে একটু ঠান্ডা থাকেন, একটু মাথা ঠান্ডা রাখেন। আপনার তো কোনো সমস্যাই নাই। এটা ওষুধ খেলেই হবে। ইনজেকশন-ফিনজেকশন লাগবে না।" তাহলে কি হলো? সে কমিউনিকেট করছে। ঠিক আছে? আমি তাকে বলে দিলাম, "ধুর এটা আপনার কোনো জিনিসই না। ওষুধ দিব ঠিক হয়ে যাবে।" তাহলে আমি তাকে কি করলাম? তাকে লাইট দিয়ে দিলাম। সে মূলত অ্যাকোনাইট মনে রাখবেন, অ্যাকোনাইট কমিউনিকেট করার চেষ্টা করে অন্যের সাথে। কিসের জন্য? লাইটের জন্য। ওখান থেকে যদি কিছু লাইট পাই, লাইট পেলে কিন্তু তার হোপ তৈরি হয়ে গেল। তাহলে সে কমিউনিকেট করছে, অন্যর কাছ থেকে লাইট নিচ্ছে। আপনি সহজে অ্যাকোনাইট ধরতে পারবেন। ঠিক আছে? তো বাবা-মা দেখা যাচ্ছে যে আ মা তো মায়ের কথা বললাম। হ্যাঁ? বাবারাও কিন্তু খুব চিল থাকতেছে। হ্যাঁ, উনি ডাক্তার। উনার কাছ থেকেই তো ওষুধ নিয়েছি। উনি বলেছেন যে ঠিক হয়ে যাবে। খুব চিল। এই কষ্ট হোক আর ভালো হোক আর না হোক, সে কিন্তু নিজেকে সামনের দিকে নিয়ে যাবে। আগাতে থাকবে, পার্সিভার করে আগাতে থাকবে। তো যাক এইরকম বিষয়গুলা কিন্তু পাওয়া যাবে। তবে এই যে বললাম যে এলিমেন্ট ফ্রম ইন্ডিগনেশন একটু আগে যেটা বললাম, একটু যদি আপনি অন্য টোনে কথা বলেন, এই ফ্যাসেট ও কিন্তু আপনারা অনেক বেশি পাবেন। আসলে হয় কি আমরা ম্যাথমেটিকা গুলা পড়ি, তার সাথে রেপার্টরি কে কমিউনিকেট করে আমরা যদি আ আ পেশেন্ট এর বা কোন ব্যক্তির, কোন মেডিসিনের ব্যক্তিত্বকে যদি একটা আ সিনেমার মতন করে রিল বানায়ে আমরা যদি তৈরি করতে পারি, তাহলে এই শিক্ষাটা আমাদের জন্য কিন্তু সবচেয়ে বড় শিক্ষা। প্রত্যেকটা পেশেন্ট কিন্তু আমাদেরকে একটা করে সিনেমা দেখায়। খালি আমরা যদি সিনেমাটা দেখতে জানি তাইলেই হবে। তো এটা একটা বিষয়। আরেকটা আলোচনা, যদিও আমি এটা ডক্ট্রিন অফ সিগনেচার এর মধ্যে পড়াতে চাচ্ছিলাম। আজকে একটু ইয়ে করি। সেটা হচ্ছে অ্যাকোনাইট সম্পর্কে আমাদের সবার মনে রাখতে হবে, সবার একটা জিনিস জানতে হবে। এই অ্যাকোনাইট পারসন হলো এমন কেউ নয়, এমন কোন পারসন নয় যিনি নেতৃত্ব দিবেন। লাইকোপোডিয়াম না তো সে। সে হলো অ্যাকোনাইট। নেতৃত্ব দেওয়ার পারসন না। এ নেতা না। হি ইস নট এ লিডার। অ্যাকোনাইটের আপনি যদি গাছের ইথনোলজিক্যাল ডাটা যদি মানে প্রাগৈতিহাসিক সাল থেকে তার বিবর্তনের ধারা যদি আপনারা দেখেন, আমাদের কি হয়? বিবর্তন তো আমরা বুঝি, ইভোলিউশন, ডারউইনের বিবর্তনবাদ তথ্য ইয়ে আছে। অনেক কন্ট্রাডিকশন যদিও আছে। কিন্তু আমাদের বিশ্বে কি হচ্ছে? বিবর্তনের ধারায় জীবের উদ্ভব হচ্ছে, তাই না? এবং ডিফারেন্ট পরিস্থিতির মাধ্যমে মানুষ বলতেছি না, মানে জীবগুলা কিন্তু তাদের মতন করে জীবন যাপন করছে। বিভিন্নভাবে তাদের মধ্যে মডিফিকেশন হয়, অ্যাডাপ্টেশন হয়, তাই না? বিভিন্ন ধরনের জীবন রূপ তৈরি হয়, ডাইভার্সিটি তৈরি হয় মোট কথা। তো এই বৈচিত্র্যময় ডাইভার্সিটি বা জীবন রূপগুলা এমন এক প্রজাতির দল ছিল, অ্যাকোনাইটের ক্ষেত্রে বলছি, যারা ১ম দিকে পূর্বের প্রজাতিগুলাকে ফলো করত। ঠিক আছে? অ্যাকোনাইটের এখন আমি সেদিন ফুলের স্ট্রাকচার বলেছিলাম। ওই প্রাগৈতিহাসিক স যে ফুল, সেই ফুলের বিন্যাসকে এত বিবর্তন হলো, সবগুলা বিবর্তন হয়ে গেল কিন্তু ওর ফুল কিন্তু বিবর্তন হলো না। সে পূর্বের মানে প্যারেন্টস দেরকে সে কিন্তু ফলো করলো। ঠিক আছে? তাহলে অ্যাকোনাইট সেই দলের একজন যা অন্যরা যা করছে তাকে অনুসরণ করে। যেমনটা আমরা দুদিন থেকে বলে আসছি ডেলুশন শিপ ড্রাইভিং। এই স্ট্রাকচারাল তার এই গাছের স্ট্রাকচারটাই তাই। আগেকার তার পূর্বপুরুষকে ফলো করে আসছে। পরিস্থিতির সাথে বিবর্তিত হয়ে যে সেটা চেঞ্জ করতে হবে। ওই মৌমাছি তো আর সব জায়গায় নাই। এই আমাদের বর্তমান মৌমাছির অনুযায়ী বিবর্তিত হবে সেটা সে যাচ্ছে না। সে করতেছে ফলো। ডিলুশন ড্রাইভিং শিপ। ভেড়া সহজেই প্রভাবিত হয়। তাই না? তার পাল বা দল যা করে সেটাই অনুসরণ করে। ভেড়ারা কি করে? তাদের দেখানো পথের বাহিরে বা প্রয়োজনীয়তার বাহিরে চিন্তা করে না, দেখেও না। এই গাছও তাই। এটা একটা ডক্ট্রিন অফ সিগনেচার। তো
তাদের একটা পথ দেখানো হয়, যেমন ধরুন যে বললেন যে যদি তুমি অসুস্থ হও তবে তোমাকে এই ডাক্তারের কাছেই যেতে হবে। এই ডাক্তার তোমাকে কিছু ওষুধ দেবেন, তুমি নেবে, খাবে, ব্যাস কাজ শেষ। অ্যাকুনাইট ব্যক্তিত্ব ঠিক এরকমই হবে। তাকে একটা পথ দেখানো হয়েছে, সে ওই পথই অনুসরণ করবে, এর বাইরে চিন্তা করবে না। তারা ওই পথকেই নিরাপদ বোধ করে এবং সেখানে কনটেন্ট থাকে। তারা মনে করে যে এখানে আমার কোনো ক্ষতি হবে না। কোনো কিছু এখানে থাকলে নেতিবাচক কোনো কিছু আমাকে প্রভাবিত করতে পারবে না। এরকম ভাবনাটা তার মধ্যে থাকে। তবে অ্যাকোনাইটকে কি প্রভাবিত করে? জানেন? অ্যাকোনাইটকে সবার ১ম এ যে জিনিস প্রভাবিত করে সেটা হলো ডার্কনেস। ডার্কনেসটা যেকোনো ফরমেটে হতে পারে। ডার্কনেস কি? ডার্কটা কি? ডার্ক মানে হচ্ছে যে জিনিস সম্পর্কে আমরা জানি না, পরিস্থিতি সম্পর্কে আমরা জানি না, কি ঘটতে চলেছে সেটা আমরা জানি না, কি ঘটবে সেটা আমরা জানি না। এটাই হলো ডার্কনেস। আপনি যদি অ্যাকোনাইটের এলিমেন্ট খোঁজেন, এলিমেন্ট মানে কি? এলিমেন্ট মানে হলো এলিমেন্ট ফ্রম আমরা বলেছি না রুবিকস আছে এলিমেন্ট ফ্রম। এলিমেন্ট মানে হলো আগে কাহিনীটা ঘটবে, তার থেকে রোগী অসুস্থ হয়ে যাবে বা তার থেকে রোগীর বিভিন্ন প্রবলেম শুরু হবে। তো অ্যাকোনাইটের যদি আপনি এলিমেন্ট দেখেন, গাদি এলিমেন্ট আছে। আমি এলিমেন্ট গুলা কিছু আপনাদেরকে দিচ্ছি। না হলেও তো ৩০ টার মতন এলিমেন্ট আছে। হ্যাঁ, আমি অল্প করে কিছু দিচ্ছি। দেখেন, এগুলো একটু নোট রেখেন, কাজে লাগবে। এলিমেন্ট ফ্রম অ্যাঙ্গার, এলিমেন্ট ফ্রম অ্যাবিউজ বিন আফটার, তাকে অ্যাবিউজ করা হয়েছে, প্রচন্ড রাগ হয়েছে, সেখান থেকে সে অসুস্থ হয়ে পড়ছে, তার প্রবলেম হচ্ছে। তাকে অ্যাবিউজ করা হয়েছে, হ্যাঁ, তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়েছে। বাচ্চাদের ক্ষেত্রেও তাই। অ্যাঙ্গার উইথ অ্যাংজাইটি, রাগ এবং অ্যাংজাইটি থেকে তার সমস্যা তৈরি হচ্ছে। অ্যাঙ্গার উইথ ফাইট, ভয়ের সাথে রাগ এবং ভয় এখান থেকেও হচ্ছে। অ্যাঙ্গার সাইলেন্ট গ্রিফ, তাকে মনে চাপা কোনো ক্ষোভ বা কষ্ট, দুঃখ থেকে তার প্রবলেম হচ্ছে। অ্যাঙ্গার সাপ্রেসড, রাগকে অবদমিত করে রেখেছে, সেখান থেকে হচ্ছে। হ্যাঁ? তারপরে এলিমেন্ট ফ্রম অ্যান্টিসিপেশন, কোন কিছু অনুমান এই হবে, কি হবে না, ওই যে ৯৯.৫ ডিগ্রি টেম্পারেচার হচ্ছে আমার বাচ্চার মনে হয় কি হইল? এই মানে গতবার তো নিউমোনিয়া হয়ে গেছিল, এবার আবার ওরকম না হয়ে যায়। এইরকম ইয়াতে থাকার হতে পারে। তারপরে কি? তারপরে আসছে হচ্ছে আ এলিমেন্ট ফ্রম ব্যাড নিউজ, খারাপ কোন একটা নিউজ শুনছে, কেউ মারা গেছে, স্যাড নিউজ শুনছে। হ্যাঁ? এলিমেন্ট ফ্রম ডেথ অফ লাভ ওয়ান, প্রিয় কেউ মারা গেল, তার বাচ্চা বা আত্মীয়স্বজন কেউ। এলিমেন্ট ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশ হয়ে গেল। আপনি হতাশ করে দিলেন। আপনি অনেক আশা নিয়ে আসছে, আপনি অন্য কথা শুনায় দিলেন। তারপরে এলিমেন্ট ফ্রম এক্সাইটমেন্ট, ইমোশনাল এক্সাইটমেন্ট। হ্যাঁ? তারপরে এলিমেন্ট ফ্রম ফিয়ার, ফ্রাইট, এলিমেন্ট ফ্রম ফ্রাইট, অ্যাক্সিডেন্ট, মানে কোন একটা অ্যাক্সিডেন্ট দেখে ফেলছে। চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস তার সমস্যা শুরু হয়ে গেছে। এলিমেন্ট ফ্রম ফ্রাইট উইথ ফিয়ার, এলিমেন্ট ফ্রম গ্রিফ, এলিমেন্ট ফ্রম হারি, হারি নামে একটা কেস একটু পরে বলব। হারি থেকে তাড়াহুড়া, শহরের লাইফে কিভাবে অসুস্থ হয়ে পড়ে। তারপরে আর কি আছে? আরো আছে এলিমেন্ট ফ্রম ইন্ডিগনেশন, ওই যে ইন্ডিগনেশন একটু আগে বললাম। তারপরে এলিমেন্ট ফ্রম জয়, অনেক বেশি জয় হয়ে গেছে, এক্সেসিভ জয় হয়ে গেছে। হ্যাঁ? এলিমেন্ট ফ্রম লাভ অ্যাপয়েন্টমেন্ট, প্রেমে ছ্যাঁকা খাইছে। হ্যাঁ? হতাশ হয়েছে। এলিমেন্ট ফ্রম মেন্টাল শক, ফ্রম মোরাল এক্সাইটমেন্ট, মর্টিফিকেশন, রুডনেস, কেউ খারাপ ব্যবহার করছে। আপনি খারাপ ব্যবহার করেন, "হ্যাঁ, বারবার ফোন দেন কেন? কালকে আসেন।" একটু কড়াভাবে বললেন, বাস। সে আপনাকে ছাড়বে না, সে ছাড়বেও আবার অসুস্থ হয়ে পড়বে। এলিমেন্ট ফ্রম আনহ্যাপিনেস, কোন কিছু নিয়ে অসন্তুষ্ট, আনহ্যাপি, সেখান থেকে তার হচ্ছে। হ্যাঁ? এইরকম এলিমেন্ট, এত এলিমেন্ট অন্য মেডিসিন গুলাতে খুব কমই পাবেন, যতটা না এই অ্যাকোনাইট এর মধ্যে আছে। তো যাক, আমি এলিমেন্ট ফ্রম হানি নিয়ে একটা কেস একটু শেয়ার করতে চাই। খুব ভালো করে মন দিয়ে শোনেন। এই মহিলা বেসিক্যালি রাজশাহীর মহিলা। আ শহরের না, মফস্বলে, একটা থানা লেভেলে। একটু দূরেই। তো হাসব্যান্ড ঢাকায় ভালো চাকরি করে। তো ফ্যামিলি নিয়ে সে মাইগ্রেট করে ঢাকায় চলে যায়। তার ২ টা বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে চলে যায়। তো ঢাকার লাইফ কি?
যারা ঢাকায় থাকেন তাদেরকে বলার কিছু নেই, বাড়ি ভাইকে জিজ্ঞাসা করেন, বলে দিবে যে ঢাকার লাইফ কিরকম। আমরা যারা একটু রিমোট এরিয়া, ইভেন রাজশাহীর মতন বিভাগীয় শহরও ওরকম না, ঢাকায় যেরকম হয়, ঢাকায় হলো কি ফাস্ট লাইফ, ফাস্ট ফরওয়ার্ড, একটা কাজের পরে আরেকটা, কাজের পিঠে কাজ লেগে থাকে, সবার মধ্যে একদম হাড়ি লেগে থাকে। আপনি ঢাকা নিউ মার্কেটে যাবেন, খালি দাঁড়াবেন, আপনাকে হাঁটতে হবে না, আপনাকে ঠেলে নিয়ে মানুষ চলে যাবে, এত হারিট চলাফেরায় তাড়াহুড়ো থাকে, তাই না? তো যাক, আমরা এই ঢাকার এই বিষয়টাকে নিয়ে আমি পার্সোনালি এলিমেন্ট ফ্রম হারি যে রুব্রিক্স একটু আগে লিখে দিলাম, এলিমেন্ট ফ্রম হারি আমি দিয়ে দিই। এই রুব্রিক্সটা আমি চিন্তা করেছিলাম, এটা ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ? তো এইটার একটা বিষয় হলো যে তিনি একটা রিমোট থানা লেভেলের একটা মফস্বল এলাকা থেকে ঢাকায় গেছেন এবং ঢাকার গতির সাথে তার লাইফকে গতিশীল করতে হচ্ছে। কি করতে হয়? প্রতিদিন সকালে উঠে নাস্তা করা, বাচ্চা হাসব্যান্ড অফিস স্কুলে যাবে, বাচ্চা অফিসে যাবে, হাসব্যান্ড তাদের জন্য টিফিন রেডি করা, টিফিন ক্যারিয়ারে দেওয়া, হ্যাঁ? এবং দ্রুত টাইম মেইনটেইন করে দ্রুত বের হওয়া। পাবলিক ট্রান্সপোর্ট এর টাইম মেইনটেইন করতে হয়। মেট্রো রেলেও আপনাকে টাইম মেইনটেইন করতে হয়। মানে কি? 8:30 থেকে অফিসে যাওয়ার জন্য হাঁড়ি হয়ে যায়, তাড়াহুড়ো হয়ে যায় মেট্রো রেলে যাওয়ার জন্য। আপনি যদি 8:30 মেট্রো রেলে পৌঁছান তাহলে দেখবেন যে বিশাল লম্বা লাইন হয়ে গেছে। আপনি আর ওই যেতে, যেতে ১ ঘন্টা লেগে যাবে। আমি যদি ভুল বলে থাকি বাড়ি ভাই আমাকে সংশোধন করে দিবেন। সেম জিনিস হয়। অন্য পাবলিক বাসের ক্ষেত্রেও কিন্তু তাই হয়। আপনি টাইমের বাহিরে যদি হয়ে যান, আপনি কিন্তু পড়ে গেলেন গ্যাপের মধ্যে। তো এই বিষয়গুলো তাকে মেইনটেইন করতে হয়। বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়। সব জায়গায় টাইম মতো পৌঁছাতে হবে। যদি দেরি করে স্কুলে ঢুকতে দিবে না। তো এত এত কিছু তার সাথে মানে হচ্ছে, এই বিষয়টা তার কাছে একদম ভয়াবহ প্রভাব ফেলে। তার অনেক প্রবলেম ছিল। অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস এর প্রবলেম ছিল। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম, "কি নিয়ে আপনি বেশি? আপনার স্ট্রেস কি নিয়ে? বেশি কি নিয়ে স্ট্রেস বোধ করেন?" তো এই জিজ্ঞাসা করার পরে তার টোন লো হয়ে গেল। কথাবার্তা খুব ধীর হয়ে গেল। কথা বলার এনার্জি লেভেল একদম লো। তিনি একদম মফস্বল লেভেল থেকে আসছে। থানা লেভেলে বেড়ে উঠে বড় হইছে, ওখানে পড়ালেখা করছে। সেখান থেকে ঢাকার মতো কসমোপলিটন সিটিতে মানিয়ে নিতে তিনি পারছিলেন না। এটাই স্ট্রেস। তার ২ টা ছেলে। ছোট ছেলেটা একটু হাইপার অ্যাক্টিভ টাইপের। সেই ছেলেকে নিয়ে সে খুব অরিড। যেহেতু তারা গ্রাম লেভেল থেকে আসছে, মানে হাসব্যান্ড ঢাকায় থাকতো। এতদিন তারা গ্রামেই ছিল। তো সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ, গ্রামের যেটা ভাষা, সেই ভাষাটাও সে অ্যাডজাস্ট করতে পারছিল না। তো ছেলেদেরকে যখন এখানে নিয়ে আসি স্কুলে অ্যাডমিশন নিয়ে করে, তো তাদের আইকিউ লেভেল অ্যাডমিশন টেস্টে বাচ্চাদেরকে, ছোটটাকে নিচের ক্লাসে দেয়। বয়স হয়ে গেছে কিন্তু নিচের ক্লাসে। সে হয়তো মনে করেন এখানে ক্লাস 3 তে পড়তো, ঢাকায় যেয়ে তাকে ক্লাস 2 তে ভর্তি করে দিয়েছে। অথচ ঢাকায় যেয়ে তার 4 এ ওঠার কথা। এটা তার এক দুশ্চিন্তার কারণ। তো ২ ছেলের জন্য সকালে উঠে তাড়াহুড়া করে টিফিন তৈরি করা, তারপরে কাজের লোকদেরকে সামলানো, সব মিলে তার উপরে চাপ। তাই সকাল থেকে তার অ্যাসিডিটির চাপ বেড়ে যেত। ঠিক আছে? এই যে তাড়াহুড়া এই নিয়ে, হ্যাঁ? এইজন্য এলিমেন্ট ফ্রম হারি এই রুব্রিক্সটা নেওয়া হয়েছিল। তো প্রত্যেকটা রিমেডিতে আমরা এলিমেন্ট প্রাই। প্রত্যেকটা রিমেডিরই এলিমেন্ট আছে। এলিমেন্ট ফ্রম এর পরে আমাদের দেখতে হবে সেই পেশেন্ট এলিমেন্ট কে কিভাবে নিতে পারছে, সেটাকে কিভাবে অ্যাডাপ্ট করতেছে, পজিটিভ ফ্যাক্টরে তিনি কিভাবে রিঅ্যাক্ট করতেছেন, সেই সিচুয়েশনে তার রিঅ্যাকশনটা কি হচ্ছে, কিভাবে অ্যাডাপ্ট করতেছে, কিভাবে ফেস করতেছে, এই বিষয়গুলো আমাদেরকে কেস টেকিং এর সময় গুরুত্ব দিয়ে দেখতে হয়। এগুলা আমাদেরকে খুঁটায় বের করতে হয়। তো এই মহিলা প্রতিদিন দিনের শুরুটাই হচ্ছে হাঁড়ি দিয়ে এটা করতে হবে, ওটা করতে হবে। ব্যাক টু ব্যাক তার কাজ লেগেই থাকে। দিয়ে সে এই এরকম একটা মেন্টাল স্টেট এর মধ্যে, এরকম একটা স্টেটে ল্যান্ড করছে যে এখান থেকে সে দ্রুত মুক্তি পেতে চাচ্ছে। সে প্রচুর পানি খেত, অ্যাসিডিটি হইতো। এরকম পানি খাচ্ছে, লিকুইড অ্যান্টাসিড খাচ্ছে। তিনি চাইতেন যে দ্রুত অ্যান্টাসিড খেয়ে সুস্থ হয়ে যাবে। ওমিপ্রাজল খাবে, খেয়ে সুস্থ হয়ে যাবে। যখন তার মধ্যে অ্যাসিডিটির এই প্রকোপটা বাড়তো তখন তার মধ্যে একটা প্যানিক অবস্থা চলে আসতো। যেন তিনি মনে করতেন যে আমার কিছু একটা হইছে, আমার কিছু একটা হচ্ছে, আমি মরে যাবো, আমার কিছু একটা ঘটবে। এরকম অবস্থা বারবার ফিরে আসতো। তো হোমিও ওষুধ এই রাজশাহীতে সে যখন আসছে বাড়িতে,
সামহাউ তার ফ্যামিলি মেম্বাররা পেশেন্ট, সেদিক দিয়ে এসে সে আসছে। তো হোমিও ওষুধ খাওয়ার আগে সে ঢাকায় অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতো। ভালো, ভালো ডাক্তার দেখাইছে। তো এমন সময় গেছে যে তখন তিনি আ মানে ডাক্তারের কাছে যেতে যাবো ডাক্তার সাহেব ইনজেকশন করেন, দ্রুত ইনজেকশন করেন। আমাকে ইনজেকশন দেন, আমার ভালো হতে হবে। তাড়াতাড়ি ভালো হতে হবে। ইনজেকশন দেন। ইনজেকশন কেন? এই গ্যাসের রোগীরা ইনজেকশন কেন চায়? পেন যাদের আছে তারা ইনজেকশন কেন চায়? তারা দ্রুত ভালো হতে চায়। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। আমরা কিন্তু এই রুবিসটা পেয়ে যাই। ডাক্তার তাড়াতাড়ি ইনজেকশন দেন। এটাও কিন্তু একটা ফরমেট। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড। এটাও আপনারা লিখে রাখেন। এটাও কিন্তু আজকে একটা শিক্ষণীয় জিনিস। ডাক্তার ইনজেকশন দেন। আপনার কাছে ইনজেকশন আছে, ইনজেকশন দেন। ইনজেকশন নিলেই তিনি কেবল স্বস্তি পেতেন। ট্যাবলেট খেলেও তার কমতো না ওইরকম অবস্থায়। তার অ্যাকিউট স্টেটে সে কিভাবে ম্যানেজ করে? আমাদের কি থাকে? আমরা বলি না যে রোগের চরম অবস্থায়, চূড়ান্ত অবস্থায় আপনি কি করেন? তার মানে এই প্রশ্নটা আমরা কেন করি? এই প্রশ্ন করার উদ্দেশ্য যে তার অ্যাকিউট স্টেটে সে নিজেকে কিভাবে ওই প্রবলেমটাকে কিভাবে ম্যানেজ করতেছে। তো যখন তাকে জিজ্ঞাসা করলাম তখন সে এই কথাগুলো বলল। সে বলছিল এরকমটা আমার ঘন, ঘন হতো। তাই এবার যখন বাড়িতে আসলাম, আমার সব বাড়ির লোকজন দেখি সব আপনার কাছে ওষুধ খায়। তাই আমিও আপনার কাছে ওষুধ খেতে আসলাম। তো তাকে অ্যাকোনাইট 1M একটা ডোজ দেওয়া হয়েছিল। তো পুরা ১ সপ্তাহ ধরে তার কোনো অ্যাসিডিটি বা ওই জ্বালাপোড়া, গ্যাস্ট্রাইটিস এর কোনো প্রবলেম হয়নি। এবং যাওয়ার আগে সে যখন ইয়ে করলো সে বলল যে তার তাড়াহুড়া মানে এই যে হারিনেস সেটাও কমে গেছিল। পরবর্তী ফলো আপ এ তিনি জানাচ্ছিলেন যে সে মানে ফোনে যে তার সে ওই যে রুটিন মেইনটেইন করে যে ইয়ে করে যেটাকে সে স্ট্রেস বোধ করত সেটা তার আর এখন স্ট্রেস মনে হচ্ছিল না। এবং পরিস্থিতি তার কাছে অনেক বেশি সহজ মনে হচ্ছিল। এরপরে পরের বারে ৬ মাস না কয় মাস পরে সে আসছিল। তখন সে তার ওই বাচ্চার চিকিৎসা নিতেও আসছিল। তার টেনশন তো ছিলই। টেনশন বাচ্চাকে নিয়েই ছিল। anxiety children about his আমরা পাবো হাসব্যান্ড কে দেখতে হবে। anxiety others about anxiety anxiety for others এই রুব্রিজ গুলার মধ্যে আমরা কিন্তু অ্যাকোনাইট কে পাই। অ্যাকোনাইটের এই চিন্তা, এই ভাবনাগুলো আমরা কিন্তু ওখানেই পাই। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? অ্যাকোনাইট কি চায়? লাইট চায়। লাইট চাই। লাইটটা কি? লাইটটা হচ্ছে অ্যাসুরেন্স। লাইটটা কি? অ্যাসুরেন্স। আমাকে নিশ্চয়তা দিক, তাতেই সে ঠিক হয়ে গেল। আরেকজন মায়ের কথা বলি। আরেকটা মায়ের কথা বলি। তার ৩ বছরের ছেলের ব্লাড ক্যান্সার হয়েছিল। ঠিক আছে? তার একটা বড় মেয়ে ছিল এবং মেয়েটা বড়ই ছিল। 7-8 এ বা এরকম পড়ে। তো এই মেয়েটাকে সে বাড়িতে রেখে আসছে। ওইদিক ভেড়ামারার ওইদিকে বাসা। তো ভেড়ামারা, কুষ্টিয়া তারপরে এই অঞ্চলের লোকজন মানে আমাদের রাজশাহী থেকে এই রুটে খুলনার এই রুটে উনারা সব ট্রিটমেন্ট করতে রাজশাহীতে আসেন। তো এই মেয়েটাকে এই মা রেখে আসছে। ছেলেটাকে নিয়ে আসছে রাজশাহীতে ট্রিটমেন্ট করার জন্য রাজশাহী মেডিকেল কলেজে। তার আতঙ্ক ছিল যে ছেলের কি হবে? কিভাবে কি হচ্ছে? চিকিৎসা কেমন কি হচ্ছে? তো ওই মহিলা সামহাউ কারো কাছ থেকে ওখানে কোন একজন নার্স আছেন তার কাছ থেকে রেফার্ড হয়ে আমাদের কাছে আসে। মহিলার পায়ে কর্ন হয়েছিল। ভাস্সি বলে যেরকম পায়ের পাতায় কর্ন ছিল। আর আঙ্গুলের আঙ্গুলের যে নখগুলো আছে একদম কালো হয়ে ফাঙ্গাল ইনফেকশন কালচে হয়ে গেছিল। এবং সামান্য টাচ যদি করা হতো খুব ব্যথা হতো। তো তাকেও যখন এই কথাগুলো বলা হচ্ছিল যে তার এই যে তখনও তার টোন লো হয়ে যায়। তাকেও জিজ্ঞাসা করলাম আপনার লাইফ এর সবচেয়ে বেশি পেইনটা কি নিয়ে? কি নিয়ে কষ্ট স্ট্রেসটা কি? তো তিনি বলতেছিলেন যে, "আমার জীবনের প্রধান কষ্ট হলো আমার ছেলের জীবন। এই যে তার এই যে এখানে কেমো দিতে নিয়ে আসছি, এটা রেসপন্স করবে কিনা? বা কি হবে? আর কতদিন রাজশাহীতে থাকতে হবে?" রাজশাহীতে তার আত্মীয় আছে। আত্মীয়র বাসায় থাকে আর ওই ছেলেটাকে নিয়ে কেমো-টেমো দেয়। তো এই সবকিছু ম্যানেজ করা অতটা সহজ না। তার বাড়ি ফেরা দরকার। তার হাসব্যান্ড ওখানে আছে। তাদের ব্যবসা-বাণিজ্য আছে। হাসব্যান্ড দেখে। মেয়ে টেক কেয়ার করার প্রয়োজন। এই কথাগুলো বলতে, বলতে তার চোখ দিয়ে একদম জল চলে আসছে, পানি চলে আসছে। তিনি জানছেন না, তিনি বুঝতে পারছেন না। কি করবেন, কি করা উচিত? ছেলের তো এরকম কিছু ইয়ে পাচ্ছে না। আবার এদিকে তার ব্যথা,
একটু টাচ লাগলে প্রচন্ড ব্যথা। সে এটা নিয়েও আতঙ্ক। ছেলের ক্যান্সার হইছে, আমারও আবার কিছু হলো কিনা। হ্যাঁ? বিশেষ করে তার আঙ্গুলটা, বুড়ো আঙ্গুলটা পায়ের একদম মানে এমন হয়ে আছে মনে হচ্ছে কেটে ফেলে দিতে হবে। পুরা আঙ্গুলটা একদম ডিসকালারেশন হয়ে গেছে। তো তাকেও M1 রিপিটেডলি দেওয়া হয়েছিল। ও ১৫ দিন ছিল। অল্টারনেটিভ ডে করে কয়েকদিন দেওয়া হলো। তো দেওয়ার পরে তার এই ব্লাক কালার যেটা সেটা ধীরে, ধীরে নরমাল হয়ে গেল। এবং এই ১৫ দিনের মধ্যে পায়ের কর্ন একদম অর্ধেক হয়ে গেছে। ভার্সিগুলো একদম মানে একদম অদৃশ্য হয়ে যাওয়ার মতন। আগে বোঝা যাচ্ছিল এরকম ফুলে উঠছিল। একদম প্লেন হয়ে গেছে। শক্ত ছিল কিন্তু হলো। তো পরে এসে ফোন দিছিল ১ মাসের মধ্যে পুরা আঙ্গুল পরিষ্কার হয়ে গেছে। এরপরে এই বাচ্চাকে নিয়ে যখন আসছিল ফলো আপ এ মেডিকেলে, তখন সে আবার নিজেও ফলো আপ করে গেছে। তখন তার মুখে একটা হাসি ছিল। হ্যাঁ? যে ডাক্তার সাহেব আমার ছেলের দেখেন না কিছু করা যায় কিনা। অলরেডি কেমো-টেমো হইছে। আমি আর অত ইয়ের দিকে যাইনি। তো যাক, এই মায়ের মধ্যে কিন্তু আমরা anxiety other, হ্যাঁ, চিলড্রেন অ্যাবাউট এই বিষয়গুলো আমরা কিন্তু পেয়েছিলাম। এই এটাও কিন্তু এখন এটা একটা শেড। anxiety, sleep going on এটা আমি ব্যাখ্যা করব। স্লিপিং গোইং অন, এখন এটার একটা শেড। এই যে ৩ টা বিষয় নিয়ে এখন এটা একটা শেড খুব সুন্দর তৈরি হয়ে যায়। এরকম এখন এটা আপনারা পাবেন। তাদের কিডস নিয়ে, তাদের বাচ্চা নিয়ে এরা ওয়ারিড থাকে। ঠিক আছে? এরা অনেক বেশি ওয়ারিড থাকে। তো যাক, আজকে এই পর্যন্ত রাখি। নেক্সট দিন আবার আলোচনা করব। হ্যাঁ? আপনারা এগুলা একটু করে কালচার করেন। এখন অনেকভাবে দেওয়া যায়। অনেক সুন্দরভাবে আপনারা প্রেসক্রাইব করতে পারবেন যদি ধরতে শেখেন বা চিনতে শেখেন।